প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, কালেমা খচিত পতাকা নিয়ে শোডাউন কারা করেছে তা খতিয়ে দেখছে সরকার। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। এইটা সরকার কগনিজেন্সে নিয়েছে, সরকার এটা দেখেছে, এটার সাথে সরকারের কোনো সম্পর্ক থাকার কোনো কারণ নেই, বরং এটা সরকার খতিয়ে দেখছে এবং সেটা কেন হচ্ছে, কারণ এখানে কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাবার সম্ভাবনা আছে গ্লোবালি। এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা এটা নিয়ে ব্যবস্থা নিতে যাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবেও এইটার ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আশা করি এই জিনিসটা এভাবে কন্টিনিউ করবেন। আমরা শেষ প্রশ্নটা নিচ্ছি, আমরা এখনো এইগুলো তো বুঝতেই পারছেন এটা কারা করছে, কেন করছে। কিছু মানুষকে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে বলছে, কিন্তু তারাই তো আসলে হয়তো সবসময় মূল ব্যক্তি না। সেটা কিন্তু খতিয়ে দেখার প্রশ্ন আছে এবং এটা যেহেতু এত ওয়াইড স্প্রেড ভাবে হয়েছে, এর পেছনে নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, সেটাই আমরা খতিয়ে দেখছি এবং আমরা ইনশাআল্লাহ এটা বের করতে পারবো। রাজধানী ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা যুক্ত হয় সড়কে শৃঙ্খলা অনেকটাই এসেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মসলিউদ্দিন আহমদ। সকালে রাজধানী জিয়া উদ্যানের লেক সংলগ্ন সড়ক সহ আশপাশে 4টি পয়েন্টে নতুন করে এআই ক্যামেরা সিস্টেম পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। কমিশনার জানান, ঢাকার 19টি ইন্টারসেকশনে এই কার্যক্রম চালু রয়েছে। এরই মধ্যে এই প্রযুক্তির মাধ্যমে প্রায় 1,500 মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন সড়কে এই সিস্টেম চালু করা হবে বলেও জানান তিনি। অটোরিকশার দৌরাত্ম্য কমাতে ও প্রধান সড়কগুলোতে চলাচল নিয়ন্ত্রণে কাজ চলছে বলেও জানান তিনি। শুধু পুলিশের একার পক্ষে এই সমস্যা সমাধান সম্ভব নয় বলেও জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান দাবি হবে গণভোটের গণরায় বাস্তবায়ন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন ও মাসব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি অভিযোগ করেন, বিএনপির কিছু গুপ্ত নেতা অন্তর্বর্তী সরকারের ভেতরে থেকে জাতীয় নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং করেছে। গণভোটের 70% রায়ের মাধ্যমে বিএনপির নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যাত হয়েছে। সংবাদ সম্মেলনে দলের অন্য নেতারা বলেন, জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা হলে জনগণ এর জবাব দেবে। প্রয়োজনে আরেকটি গণ আন্দোলনের মাধ্যমেও স্বৈরাচার প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আপনার পার্লামেন্টের মেজরিটি ব্যাখ্যা এক, আর গণভোটের 70% মেজরিটি কিন্তু আরেক। সংবিধান বিশ্লেষক আইনজ্ঞরা পরিষ্কার বলেছেন, পার্লামেন্টে আপনারা যে আসনগুলো মেজরিটির শক্তি দেখাচ্ছেন, এই মেজরিটি গণভোটের মেজরিটির সামনে কিন্তু সভরেন নয়। যখনই বিএনপি নোহার হয়ে যায়, জামাতকে মোকাবেলা করার যুক্তি যখন থাকে না, নৈতিকতা যখন থাকে না, আদর্শ যখন থাকে না, চরিত্র যখন থাকে না, তখন ওই পুরানো কাসুন্দি টেনে জনগণকে বিভ্রান্ত করতে চায়। এই ছাড়া তাদের আর কোনো হাতিয়ার তো নাই, হাতিয়ারটা ভোতা হয়ে গেছে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদে শ্রমিক সমাবেশ ও কালো পতাকা মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কোপ। সকালে নগরীর আগ্রাবাদে স্কোপ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক SK খোদা তোতন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ শ্রমিক নেতা তপন দত্ত, বন্দর শ্রমিক নেতা শেখ নুরুল্লাহ বাহার ও ইফতেখার কামাল খান। বক্তারা চট্টগ্রাম বন্দরের NCT সহ গুরুত্বপূর্ণ টার্মিনালগুলো লাভজনক ও সফলভাবে পরিচালিত হচ্ছে বলে দাবি করেন। এই অবস্থায় কোনো টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে তুলে না দেওয়ার আহ্বান জানান বক্তারা। সমাবেশ শেষে বন্দর অভিমুখে কালো পতাকা মিছিল করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধের 3টি অভিযোগ প্রমাণ হওয়ায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তাকে সাজা ভোগ করতে হবে 10 বছর। একই সাথে 6 জনকে হত্যাসহ অন্য 5টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেসব অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 আজ এই রায় ঘোষণা করেন। সাজা বৃদ্ধি চেয়ে আপিল করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর, আর সাজা প্রত্যাখ্যান করেছেন ইনুর পরিবার। রিপোর্ট করছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8টি অভিযোগ আনা হয়েছিল জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রায় ঘোষণা উপলক্ষে ইনুকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। রায় ঘোষণার আগ মুহূর্তে এজলাসের কাঠগড়ায় নেওয়ার সময় হাসানুল হক ইনুকে কিছুটা উত্তেজিত দেখা যায়। রায় ঘোষণার সময় এজলাসে ইনুর স্ত্রী এবং ছেলে ছাড়াও উভয় পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। রায়ে জাসদ সভাপতিকে 3,
6 এবং 7 নম্বর অভিযোগে 10 বছর করে কারাদণ্ড এবং 6 ও 7 নম্বর অভিযোগে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া 1, 2, 4, 5 ও 6 জনকে হত্যার 8 নম্বর অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইনুকে খালাস দেয় ট্রাইব্যুনাল। আমি বলতে চাই এই রায় সঠিক হয়নি। আমার মনে হয় যে আমরা এটা যদি আপিল দায়ের করি উচ্চ আদালত থেকে প্রত্যেকটি কাউন্টে যেগুলো থেকে শাস্তি বা তাকে ছেড়ে দেওয়া হয়েছে সবগুলোতে তার সাজা প্রমাণ হবে, তাদেরকে দোষী সাব্যস্ত হবেন এবং আমরা যে 3টি চার্জ প্রমাণ হয়েছে বলে বলছে সেগুলো থেকেও সাজা বৃদ্ধির জন্য আমরা আবেদন করব, আপিল করব এবং আমরা বিশ্বাস করি যে সেগুলো তো সাজা বৃদ্ধি পাবে। ট্রাইব্যুনাল সাক্ষী, অডিও, ভিডিও সহ তথ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে না পারায় কম সাজা এবং 5টি অভিযোগ থেকে আসামিকে খালাস দিয়েছেন বলে মনে করেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল আমাদের এই সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে বা এই সাক্ষীর মর্মার্থ যথাযথভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন এবং সেই কারণে যথাযথ রায় দিতে তারা ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার সাথে পরামর্শ করে জঙ্গি টেক দিয়ে এতগুলো মানুষ, নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করলেন, এখন তাকে খালাস দিয়ে দিলে অথবা 10 বছর সাজা দিলে আমরা খুশি হব? রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে হাসানুল হক ইনুকে সাজা দেওয়া হয়েছে উল্লেখ করে রায় প্রত্যাখ্যান করেন তার স্ত্রী। ৭১ সালে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, ইউনূস সরকার সেই ট্রাইব্যুনালকে ক্ষমতার অপব্যবহার করে সেই ট্রাইব্যুনালে ৭১-এর মুক্তিযোদ্ধাদের বিচার করছে এবং রায় প্রদান করছে। এটাকে আমরা মনে করি আইনের নিকৃষ্টতম অপব্যবহার এবং নিকৃষ্টতম অবিচার। আমরা এই রায় প্রত্যাখ্যান করি। গত বছরের 2 নভেম্বর হাসানুল হক ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা, আন্দোলনকারীদের উপর হামলায় উস্কানি, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ, কুষ্টিয়ায় পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ গঠন করে বিচার শুরু করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম 4 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। ফলে এ আসনের ফলাফল প্রকাশ করা যাবে না। গত 15 জুন আপিলের শুনানি শেষে রায়ের জন্য 30 জুন দিন ধার্য করেছিল আপিল বিভাগ। ঋণ খেলাপির অভিযোগের মুখে থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত 18 জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন করে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামাতের প্রার্থী মোহাম্মদ আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। গত 3 ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে নির্বাচনের সম্ভাবনা আছে চট্টগ্রাম 4 আসনে। আর বাদীপক্ষের আইনজীবী বলেছেন, প্রচলিত নিয়মে ভোটে যে প্রার্থী দ্বিতীয় হয়েছেন ইসি তাকে বিজয়ী ঘোষণা করতে পারেন। এদিকে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে সীতাকুণ্ডের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ করেছে তার অনুসারীরা। দুপুরে মহাসড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এই সময় তারা আসলাম চৌধুরীর প্রার্থিতা পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকে পড়ে এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। ঘটনার খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালান। নির্দিষ্টকরণ বিল উত্থাপনের মধ্য দিয়ে জাতীয় সংসদে পাশ হল 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট, যা অর্থ বছরের প্রথম দিন 1 জুলাই থেকে কার্যকর হবে। এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নির্দিষ্টকরণ বিল 2027 পাশের জন্য সংসদে উত্থাপন করলে কণ্ঠ ভোটে তা পাশ হয়। এবারের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকার, রাজস্ব ঘাটতি 2,43,000 কোটি টাকা। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। মঙ্গলবার বেলা 11টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে শুরু হয় 30 জুন 2027-এর সমাপ্য অর্থবছরের জন্য জাতীয় বাজেট পাশের কার্যক্রম। নতুন বাজেট পাশের প্রক্রিয়ায়
মন্ত্রী প্রতিমন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট 59টি মঞ্জুরির দাবি সংসদে উত্থাপন করেন। সমাপ্য অর্থ বৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 40,245 কোটি 83 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। তবে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী উত্থাপিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রায় 42,500 কোটি টাকার মঞ্জুরির দাবি ব্যতীত প্রত্যেকটি দাবির বিরুদ্ধে ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দলসহ স্বতন্ত্র সংসদ সদস্যরা। প্রস্তাব করছি যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন করবে হিসাবের খাত 113 অর্থনৈতিক সম্পর্ক বিভাগ শিরোনামাধীন 11 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। আলোচনা শেষে স্পিকার মঞ্জুরি দাবিগুলো কণ্ঠ ভোটে দিলে সেগুলো একে একে সংসদে গৃহীত হয়। হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। পরে অর্থমন্ত্রী সর্বোচ্চ 9,38,000 কোটি টাকা ব্যয়ের অনুমোদন নিতে নির্দিষ্টকরণ বিল 2027 পাশের প্রস্তাব উত্থাপন করেন। অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 3,566 কোটি 23 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারি দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে দেশের জাতীয় বাজেট বাস্তবায়নের যাত্রাকে স্বাগত জানান। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। আশুলিয়ায় 6টি তৈরি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক। এদের মধ্যে 15 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকরা জানায়, সকালে আশুলিয়ার 6টি গার্মেন্টসে কাজে যোগ দেওয়ার পর একে একে অসুস্থ হতে থাকেন শ্রমিকরা। শ্রমিকদের অনেকেরই মাথা ব্যথা, বমি ও শ্বাসকষ্টের সমস্যা আক্রান্ত হতে থাকেন। এমন পরিস্থিতিতে লুসাকা গার্মেন্টসের সকল ইউনিটে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। চিকিৎসকরা বলছেন, এটি ম্যাস হিস্টেরিয়া বা ম্যাস সাইকোজেনিক ডিজিজ। অসুস্থ সবাই আশঙ্কামুক্ত আছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ওয়াশরুমে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসে। এ ঘটনায় রিয়াজ আহমেদ নামে বহিরাগত এক যুবককে হাতে নাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার মোবাইল ফোনের গ্যালারি ঘেঁটে মিলেছে ক্যাম্পাসের ছাত্রীদের অসংখ্য স্পর্শকাতর ভিডিও। গত 6 মাস ধরেই সে এসব ভিডিও গোপনে ধারণ করে আসছিল। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের শিশু অপহরণ, হত্যা ও লাশ গুম করার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আনমো ইলিয়াস এই রায় দেন। দণ্ডিত নুরুন নবী বিগত 2024 সালের 8 অক্টোবর গোপালপুর উপজেলার গাঙ্গাপাড়া গ্রাম থেকে রায়হানুল ইসলাম আরাফ নামের 5 বছরের শিশুকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার 3 দিন পর ওই শিশুর দাদা মোহাম্মদ নাসির উদ্দিন বাদী হয়ে গোপালপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ দণ্ডিত নুরুন নবীকে গ্রেফতার করে। এদিকে ঠাকুরগাঁয়ের রানী শঙ্কুল উপজেলার 14 বছর বয়সী বাক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণ করার মামলায় আব্দুল মুমিন নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দেশে ফিরল কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত 5 প্রবাসীর মরদেহ। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট MAG ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে 5 প্রবাসীর মরদেহ। পরে অ্যাম্বুলেন্সে করে 5 জনের মরদেহ গোয়াইনঘাটের ঝিঙ্গাবাড়ি এলাকায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। দুপুরে গাছবাড়ি মাদ্রাসা মাঠে একসাথে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। গত 21 জুন কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের 5 প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়। নিম্নাঞ্চল থেকে পানি নামতে না নামতে আবারও বাড়ছে তিস্তার পানি। বন্যার আশঙ্কায় নদী পাড়ের মানুষ। লালমনিরহাটে গত রোববার থেকে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। তবে গতকাল সকাল থেকে নদীটির পানি কমতে থাকায় প্লাবিত এলাকাগুলো থেকে নদী উপচে আসা পানি নামতে শুরু করে। তবে এখনও বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে ডুবে রয়েছে। এ অবস্থায় আবারও বাড়তে শুরু করেছে নদীটির পানি। চট্টগ্রামের কর্ণফুলী নদীর নেভাল একাডেমির বিপরীতে পাথর বোঝাই MV বে হারবার 2 নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। চট্টগ্রাম বন্দরের চিফ পার্সোনাল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, ভোরে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে MV বে হারবার 2 নামের একটি লাইটার জাহাজ আংশিক ডুবে যায়। তবে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। কোস্টগার্ডের জনসংযোগ শাখা জানায়, লাইটার জাহাজটি ডুবে যাওয়ার খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা অভিযান শুরু করে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন 2026-27 অর্থ বছরের জন্য 2,260 কোটি 24 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। এছাড়া 2025-26 অর্থ বছরের 1,665 কোটি 92 লাখ 16,400 টাকার সংশোধিত বাজেটও ঘোষণা করা হয়েছে। দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বাজেটে ঋণ পরিশোধ, আয় বর্ধক প্রকল্প গড়ে তোলা, শিক্ষা ও মশা নিয়ন্ত্রণ, হকার পুনর্বাসন ও নাগরিক সেবাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সবুজ ঢাকার অঙ্গীকার, আজকের বৃক্ষ আগামীর নিঃশ্বাস, এই স্লোগানকে সামনে রেখে সাভারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ঢাকার জেলা প্রশাসক। বিকেলে বিরুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 5 বছরে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর MR কবির, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের কার্যক্রম চালু সহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা, পরে কলেজের সামনে সুনামগঞ্জ সিলেট সড়ক অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের দাবি, মেডিকেল কলেজে হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত এবং শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন দাবিতে গত 10 দিন থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। নরসিংদীর রায়পুরার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর শাখাওয়াত হোসেন মিয়াকে পুনর্বহাল করাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া ওই অধ্যক্ষকে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে পুনর্বহাল করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক ও এলাকাবাসী। তবে অভিযুক্ত অধ্যক্ষ নূর শাখাওয়াত হোসেন বলেন, তদন্তে নির্দোষ প্রমাণ হওয়ায় তাকে স্বপদে বহাল করেছে শিক্ষা মন্ত্রণালয়। আর শিক্ষক ও এলাকাবাসী বলছে, অধ্যক্ষের বিরুদ্ধে 9টি অভিযোগের মধ্যে 4টি প্রমাণিত হয়েছে। খেলার খবর। টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের আয়োজনে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে। নির্ধারিত সময়ের খেলা 2-2 গোলে ড্র হওয়ার পর টাই ব্রেকারে 4-3 গোলে জয়লাভ করে ব্রাজিল। সকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া স্টেডিয়ামে আয়োজিত এ খেলায় অংশ নেন টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সকল সদস্যরা। ব্রাজিল ও আর্জেন্টিনা দুটি দলে ভাগ হয়ে খেলা এ ম্যাচে চরণ টিপুর গোলে প্রথমে এগিয়ে যায় আর্জেন্টিনা, এরপর ব্রাজিলের হয়ে সমতাসূচক গোল করেন অনিক বিশ্বাস। খেলার দ্বিতীয়ার্ধে এনামুল হকের গোলে লিড নেয় ব্রাজিল। কিছুক্ষণ পর আর্জেন্টিনাকে সমতায় ফেরান সুমন গোস্বামী। খেলা শেষে উভয় দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাজেটের কিছু কিছু বিষয়ে সাধুবাদ জানালেও এই বাজেট অবাস্তবায়নযোগ্য, অস্বচ্ছ ও অপরিকল্পিত বলে মন্তব্য করেছে বিরোধী দল। বিকেলে বাজেট পাশ হওয়ার পর সংসদ ভবনের প্রবেশ মুখে এমন প্রতিক্রিয়া জানান বিরোধী দলীয় মুখপাত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি। ক্ষেত্রে যে ধরনের পরিকল্পনা নেওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা দেখছি না। সবাই বলছেন ব্যাংকিং খাত অত্যন্ত ভঙ্গুর। 9,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা ছাপানো হয়েছে। একটা ব্যাংকেই শুধু 9,000 কোটি টাকা দেওয়া হয়েছে কয়েকদিন। বলা হচ্ছে 7.5% আপনারা মুদ্রাস্ফীতি নামিয়ে আনবেন। এরকম টাকা ছাপিয়ে যদি আপনারা ব্যাংক লোন দেন, নিজেরা লোন নেন, 12% সুদে নিচ্ছেন। আপনার বেসরকারি যে সমস্ত বিজনেস সেক্টরগুলো রয়েছে তারা সম্পূর্ণরূপে এই ব্যাংক লোনের উপর নির্ভরশীল। এক্ষেত্রে আপনি মূল্যস্ফীতি কীভাবে 7%, 7.5 রাখবেন, এটা কিন্তু সুস্পষ্ট কোনো পরিকল্পনা নেই। যে মেজর বিষয়গুলো সেইগুলোকে এখানে অ্যাড্রেস করা হয়নি। এক্ষেত্রে আমাদের যে বিষয় এই আপত্তিটা রয়েছে। মূল্যস্ফীতির কথা মাথায় রেখে 2026-27 অর্থ বছরের সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ সময় গভর্নর মোস্তাকুর রহমান জানান, ব্যাংক খাতে খেলাপি ঋণ কমাতে কঠোর ভূমিকায় থাকবে কেন্দ্রীয় ব্যাংক। বিকেলে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে 2026-27 অর্থ বছরের প্রথমার্ধে মুদ্রানীতি ঘোষণা করে তিনি বলেন, নীতি সুদ হার 10% না অপরিবর্তিত রাখা হয়েছে। ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.8%, আর সরকারি খাতে 21.8% হবে বলেও আশা করেন তিনি। এ সময় গভর্নর বলেন, খেলাপি ঋণ কমাতে 18 মাসের বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। ইসলামী ব্যাংকের ব্যাপারেও আইনের বাইরে কিছু করা হবে না বলে জানান তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো সহ সরকারকে ঋণ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সতর্ক রয়েছে বলে অবহিত করেন গভর্নর।